সো লাস্ট ক্লাসে আমরা শিয়ার ল্যাগ ফ্যাক্টর এটা পড়েছি, রাইট? এবং ডিফারেন্ট মেম্বারের ক্ষেত্রে আমাদের শিয়ার ল্যাগ ফ্যাক্টরটা কত হতে পারে সেই জিনিসটা আমরা সবাই তুলে নিই। আজকে আমরা পড়ব ব্লক শিয়ার স্ট্রেংথ। ঠিক আছে, ব্লক শিয়ার স্ট্রেংথ জিনিসটা কি আমি একটু আপনাদেরকে আজকে চ্যাপ্টারটা বই থেকে শুরু করব। আমরা তার আগে আমরা একটু জিনিসটা খেয়াল করি, একটু একদম শুরুর দিকে যাই। আমরা বলেছিলাম যে টেনশন মেম্বার স্টিল স্ট্রাকচারে টেনশন মেম্বারের যেই স্ট্রেংথ আমরা বের করব সেই স্ট্রেংথ তিনটা বিষয়ের উপর নির্ভর করতে পারে। এক হতে পারে যে তার গ্রস সেকশনটা যেটা আছে সেই গ্রস সেকশন বরাবর ইল্ড হয়ে যাবে, মানে বেঁকে যাবে। আরেকটা হতে পারে যে মেম্বারকে যখন অন্য আরেকটা মেম্বারের সাথে কানেকশন করা হয় সেই কানেকশনে আইদার ফ্র্যাকচার হইতে পারে অথবা ব্লক শিয়ার ফ্র্যাকচার হতে পারে। সো ফেইলিওরের যে প্যাটার্ন গুলো আমরা যদি একটু একটু করে দেখি, যেমন ইল্ডিং অফ স্টিল সেকশনের ক্ষেত্রে এই ছবিটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, ছবিটাকে বড় করা যায় কিনা, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে স্টিলের মেম্বারটা, এই স্টিল মেম্বারটা কিন্তু তার কানেকশন যেখানে আছে কানেকশনে কিন্তু কোনো সমস্যা হয় নাই, তার কানেকশন ঠিক আছে, কিন্তু লোড আসার ফলে তার কানেকশনের আগেই দেখা যাচ্ছে যে মেম্বারের যেই ফ্লেঞ্জ সেকশন সেই ফ্লেঞ্জ সেকশনের এই সাইডটা বেঁকে গেছে। তাহলে এই যে মেম্বারের সেকশনটা বেঁকে গেল এইটা হচ্ছে আমাদের ইল্ডিং, যেটাকে আমরা বলেছিলাম যে ইল্ডিং অফ দ্য গ্রস ক্রস সেকশন অ্যাওয়ে ফ্রম দ্য কানেকশন। দ্যাট মিনস কানেকশনে কিছু হয় নাই, মেম্বার ফেল করছে কোথায়, তার গ্রস সেকশন বরাবর ইল্ডিং এ। তার মানে এই যে এই বরাবর যদি আমি সেকশন নেই আমি কিন্তু মেম্বারের পুরো গ্রস ক্রস সেকশন যেটা সেটাই আমরা পাচ্ছি। এই গ্রস ক্রস সেকশন বরাবর মেম্বারটা ইল্ড করে গেছে। তাহলে এইটা ওয়ান টাইপ অফ মেম্বার ফেইলিউর। সেকেন্ড মেম্বার ফেইলিউর যেটা আমরা বলেছিলাম সেটা ছিল যে ফ্র্যাকচার অফ নেট এরিয়া। ছোট্টতে কি দেখাচ্ছে, আচ্ছা এই ছবিটাতে কিছুটা বোঝা যাবে যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্টিল মেম্বারটা যে কানেকশন দেয়া আছে বোল্টের এখানে, মেম্বারের এই জায়গাটা আমার কি হচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, ফ্র্যাকচার বা টিয়ারিং আউট হচ্ছে। ঠিক আছে, তাহলে মেম্বারের এই যে নেট কানেকশন যে এরিয়াটা আমাদের এই যে বোল্ট বরাবর যে এরিয়াটা থাকে, ঠিক আছে, যেটা আমরা অ্যানালাইসিস করেছিলাম যে কোনো একটা মেম্বারের ক্ষেত্রে তার বোল্টের যে ফেইলুর পাথটা থাকবে, যেমন এরকম একটা প্লেট যদি থাকে, প্লেটের ক্ষেত্রে আমরা দেখেছি যে এইরকম তার ফেইলুর লাইন বরাবর ছিঁড়ে যাবে, সেটা হচ্ছে গিয়ে
এই যে যেটা আমরা এখানে দেখতে পাই যে ফেইলুর লাইন বরাবর ছিঁড়ে যাচ্ছে। এই জিনিসটা ছিল আমাদের আরেকটা বিষয়, যেটাকে আমরা বলছি ফ্র্যাকচার অফ দ্য এফেক্টিভ নেট এরিয়া। থার্ড আজকে যে জিনিসটা আমরা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে কি ব্লক শিয়ার ফ্র্যাকচার থ্রু বোল্ট হোলস অ্যাট দি কানেকশন। এই ক্ষেত্রে কি হচ্ছে, when thin plates are attached by bolts, a tearing limit state, which is known as block shear, may control the strength of a tension member or the tension region at the end connection of a beam. So যখন কোনো একটা মেম্বার, আমার এই ছবিটাকেও আমি একটু নতুন আলাদা জায়গায় তুলে রাখি। হ্যাঁ, ছবিটা সুন্দর আছে, বড় করে নিই আমরা। সো এই ক্ষেত্রে যেটা হয় যে কোনো একটা মেম্বার মধ্যে যখন আমরা কানেকশন ডিজাইন করি, অনেক সময় যেটা হতে পারে এই যে আমার মেম্বারটা আমরা যখন ফ্র্যাকচার অফ এফেক্টিভ নেট এরিয়া পড়েছিলাম, সেখানে আমরা কি পড়েছি যে মেম্বারের যে কানেকশন, সেই কানেকশনের যে ফেইলুর পাথ, সেই ফেইলুর পাথ বরাবর সে ছিঁড়ে যেতে পারে, যেমন আইদার এভাবে ছিঁড়ে যাবে অথবা এভাবে ছিঁড়ে যাবে। কিন্তু ব্লক শিয়ার ফ্র্যাকচার যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে যে এই যে যতটুকু এরিয়া জুড়ে মেম্বারের মধ্যে আমার কানেকশনটা দেয়া আছে, ঠিক আছে, সেই অংশটুকুর পুরোটা আলটিমেটলি আমার দেখা যাবে যে এই বোল্টের সাথে বা রিভেটের সাথে থেকে যাবে, বাদ বাকি অংশটুকু ছিঁড়ে চলে আসবে। ডিপেন্ডিং অন আমার এই কানেকশনটা কিভাবে থাকবে সেটার উপর বেস করে আইদার এরকম ভাবেও ছিঁড়তে পারে, বা এভাবেও ছিঁড়ে যেতে পারে, বা এভাবেও ছিঁড়ে যেতে পারে। ঠিক আছে, এখন এই যে আমার পুরো এরিয়াটুকু একটা ব্লকের মতো পুরো অংশটুকু ছিঁড়ে একটা অংশ আমার থেকে যাচ্ছে বোল্টের সাথে, আর বাদ বাকি অংশটুকু মেম্বারের সাথে চলে যাচ্ছে, এটাকে আমরা বলতেছি ব্লক শিয়ার ফেইলুর। এবং এরকম ফেইলুর প্রচুর ঘটতে দেখা যায়। ঠিক আছে, যেমন এই যে এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যেমন দেখা যাচ্ছে যে এই যে বোল্ট গুলো, এটা যে স্টিল মেম্বারটা ছিল সেই মেম্বারের সাথে আমাদের এই বোল্টের সাথে হচ্ছে গিয়ে পুরো প্লেটটুকু রয়ে যাচ্ছে, বাদ বাকি অংশটুকু পুরোটা ছিঁড়ে চলে আসে। এখন এই এই ব্লক শিয়ারের ক্ষেত্রে কি রকম স্ট্রেংথ নিতে পারবে, দ্যাট মিনস কোন স্ট্রেংথটাকে ক্রস করলে আলটিমেটলি আমার মেম্বারটা ব্লক শিয়ারে ফেল করবে, সেটা আমরা এখন অ্যানালাইসিস করব। এবং ফাইনালি যখন আমরা এই তিনটা জিনিস বের করব, যে সে গ্রস ক্রস সেকশনের ইল্ডিং হবে, আমরা দেখলাম মনে করেন যে কোন একটা মেম্বার আমরা ডিজাইন করতেছি, দেখা গেল 180 কিপ লোড এর বেশি গেলে সে ক্রস সেকশনে ইল্ড করে। আবার আমরা দেখতে পেলাম যে 172 কিপের বেশি গেলে সে ফ্র্যাকচার করবে। ঠিক আছে, এফেক্টিভ নেট এরিয়া বরাবর যে কোনো একটা ফেইলুর লাইন বরাবর ফ্র্যাকচার ঘটবে। আর 168 কিপ পরিমাণ লোডের চেয়ে বেশি গেলে তার মধ্যে কানেকশনে আমার ব্লক শিয়ার করবে। তাহলে সেই ক্ষেত্রে আলটিমেটলি তিনটার মধ্যে যেটাতে সবচেয়ে কম আমরা পাবো, যেটা কিনা হচ্ছে 168 কিপ, সেটাকে আমরা বলবো মেম্বারের ডিজাইন স্ট্রেংথ। ওই স্ট্রেংথটার জন্য আমি মেম্বারটাকে ডিজাইন করবো, এবং আমরা তখন বলতে পারবো যে এই মেম্বারটা
সেফলি 168 কিপ পর্যন্ত লোড নিতে পারবে। কেন? কারণ তার থেকে বেশি লোড যদি আসে তার আগেই ব্লক শিয়ার ফ্র্যাকচার করে যাবে। নেট এরিয়া বরাবর ফ্র্যাকচার করার আগেই তার ব্লক শিয়ার ফ্র্যাকচার হয়ে যাবে, তার মানে মেম্বার বাদ। অল্টারনেটিভলি আবার যদি এমন হতো যে এই ইল্ডিং অফ দ্য গ্রস সেকশন যদি হয়তো 160 কিপ, তাহলে আমরা বলতাম যে না, মেম্বারটার কানেকশন ঠিক থাকবে, কিন্তু মেম্বারের যে কোনো একটা জায়গাতে, গ্রস সেকশনের যে কোনো একটা জায়গাতে আমার মেম্বারটা ইল্ড করে যাবে। 160 কিপের উপরে লোড গেলেই সে ইল্ড করে যাবে, তার মানে মেম্বারটা বেসিক্যালি বাদ হয়ে যাবে। তাহলে এর সেফ ডিজাইন লোড হচ্ছে 160 কিপ। তাহলে যেটাতে আমরা তিনটা, একটা মেম্বারকে যখন আমরা ডিজাইন করব তখন এই তিনটা লোডই আমাদেরকে বের করতে হবে। এর মধ্যে ফার্স্ট আমরা ইল্ড গ্রস সেকশনটা দেখেছি, যে ইল্ড গ্রস সেকশনের ক্ষেত্রে যেই লোড সেটা হচ্ছে গিয়ে নমিনাল স্ট্রেংথ Tn ইজ ইকুয়াল টু Fy ইন্টু Ag। আমরা ফ্র্যাকচার এফেক্টিভ নেট এরিয়ার যে ফ্র্যাকচার সেটা আমরা দেখেছি। আমরা প্রথমে ক্যালকুলেট করেছি নেট এরিয়া, তারপর আমরা দেখলাম যে এফেক্টিভ নেট এরিয়া ক্যালকুলেট করতে হলে একটা ইউ ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, সেই ইউ ফ্যাক্টরটাও আমরা শিখলাম। আজকে আমরা এখন দেখব যে ব্লক শিয়ার ফ্র্যাকচারে তার যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ আমরা কিভাবে ডিটারমাইন করতে পারি। এখন ব্লক শিয়ারটা যখন ঘটে তখন কি হচ্ছে, আমরা দেখতে পেলাম যে একটা ব্লকের মতো এরিয়া আমার সাইডে চলে আসতেছে, ছিঁড়ে আসে। তাহলে যখন ছিঁড়ে আসতেছে তখন মেম্বার থেকে কি হচ্ছে, আমরা যদি এই ফিগারটার দিকে খেয়াল করি, ওকে, এই ফিগার আমরা দেখতে পেলাম কি যে এই যে মেম্বারটা, এটা একটা টি সেকশন বা ডব্লিউটি সেকশন, ঠিক আছে। তাহলে এরকম একটা ডব্লিউটি সেকশনে এই যে আমার বোল্ট দিয়ে জয়েন্ট করা হলো, এই জয়েন্ট এরিয়াতে আমি দেখলাম যে মেম্বারটা এই একটা প্লেন, এই একটা প্লেন, এই একটা প্লেন, এই তিনটা প্লেন বরাবর সে ছিঁড়ে আসলো, রাইট? ইয়েস স্যার। এই ফিগারটা যদি এখন আমরা দেখি, এই ফিগারে কয়টা প্লেন বরাবর ছিঁড়ছে? দুইটা প্লেন বরাবর। দুইটা প্লেন বরাবর। আর এই প্লেনটাতে, এই ফিগারটাতে স্যার দুইটা। এখানেও দুইটা। এখানে ছিঁড়ে গেছিল নিচের দিকে, এখানে ছিঁড়ে গেছে উপরের দিকে। এখন বই পাওয়া যায় নাকি ডাইরেক্টলি অনলাইনে? সো এআইসি যে জিনিসটা আমাদেরকে সাজেস্ট করে সেটা হচ্ছে যে যখন আমরা কোনো অ্যাঙ্গেল সেকশন বা কোনো একটা চ্যানেল সেকশন বা কোনো স্ট্রাকচারাল টি সেকশন বা ওয়াইড ফ্লেঞ্জ সেকশনকে আমরা কোনো গাসেট প্লেটের সাথে কানেক্ট করব, সেই কানেকশনের ক্ষেত্রে কি ঘটতেছে, tension member attached to a gusset plate may have a tearing failure along the bolt holes section ABC। এই যে ফিগারটা দেখা যাচ্ছে, এই ফিগারে আমরা একটা অ্যাঙ্গেল সেকশনকে যখন একটা গাসেট প্লেটের সাথে যদি কানেক্ট করলাম, তাহলে যেটা হতে পারে, এই যে শেডেড অংশটুকু আছে, এই শেডেড অংশটুকু যেটা কিনা এ বি এবং বিসি, টোটাল এ বিসি এতটুকু শেডেড পোর্শন টু আমার টিয়ার আউট করতে পারে। তার মানে এই অংশটুকু দেখা যাবে যে গাসেট প্লেটের সাথে থেকে যাবে, আর রেস্ট অফ দ্য মেম্বার যেটা, সেটা ছিঁড়ে চলে আসবে। This limit state is defined by rupture along BC plane plus either yielding or rupture along AB plane। মানে বিসি প্লেন বরাবর আমার কি হচ্ছে, রাপচার তৈরি হচ্ছে, আর এবি প্লেন বরাবর আইদার রাপচার
or yielding তৈরি হবে। Tests have shown it to be reasonable to add the strength in tension rupture in one plane to the shear rupture or yielding strength of the perpendicular plane. তার মানে নিউমেরিক্যাল টেস্ট করার পর যেটা দেখা গেছে যে এই যে আমরা দুইটা যে প্লেন, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুইটা প্লেন, এই ক্ষেত্রে যদি আবার আসি, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটুকু ছিঁড়ে আসবে, সেটা হচ্ছে তিনটা প্লেন, এই একটা প্লেন এ বি, এই একটা প্লেন বিসি, এই একটা প্লেন সিডি। সিমিলার ওয়েতে এখানে যেভাবে অ্যারেঞ্জমেন্টটা দেয়া আছে ব্লকের, সেখানেও তিনটা প্লেন বরাবর ছিঁড়ে আসবে, এ বি, বিসি, সিডি। তাহলে গাইডলাইন আমাদেরকে যেটা বলতেছে যে যেই বরাবর আমার লোডিংটা থাকবে, টেনশন ফোর্সের লোডিংটা যেই ডাইরেকশনে থাকবে, সেই ডাইরেকশনের পারপেন্ডিকুলার ডাইরেকশনে আমরা টেনশন ফোর্স গভর্ন করবে, এটা আমরা কনসিডার করব। আর যেই ডাইরেকশনে আমাদের টেনশন ফোর্সটা থাকবে তার পারপেন্ডিকুলার যেই ডাইরেকশনটা থাকবে বা সারফেসটা থাকবে, সেই বরাবর শিয়ার আমার গভর্ন করবে, দ্যাট মিনস শিয়ারিং ফোর্স আমার গভর্ন করবে, সেটা আমরা কনসিডার করব। তাহলে আমরা যদি খেয়াল করি এই যে ফিগার এতে আমাদের দুইটা সারফেস বরাবর ছিঁড়ে যাচ্ছে, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে বিসি। তাহলে টেনশন ফোর্স যেটা আমার মেম্বারের উপরে দেওয়া আছে সেটা হচ্ছে এই ডাইরেকশনে। সাকিব আমাকে বলেন তো যে তাহলে এবি বরাবর কি কাজ করবে, শিয়ার নাকি টেনশন? শিয়ার স্যার। শিয়ার, ভেরি গুড। কেন? কারণ এই এবি সারফেসটা হচ্ছে আমার টেনশন ফোর্সের প্যারালাল ডাইরেকশন, প্যারালাল ডাইরেকশন আমাদের কাজ করবে শিয়ার। তাহলে বিসি ডাইরেকশনে অবশ্যই আমাদের কাজ করবে কি, টেনশন। কেন? কারণ বিসিটা হচ্ছে টেনশন ফোর্সের পারপেন্ডিকুলার ডাইরেকশন, এই জন্য। জ্যামি আমাকে বলেন তো এই যে ফিগার নাম্বার বি, ফিগার বিতে, ও এখানে তো লেখাই আছে টেনশন আর শিয়ার, আচ্ছা তাহলে বলার কিছু নাই। ফিগার বিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে টেনশন ফোর্স যেই দিকে আছে সেই দিকের সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশন যেটা, সেটা হচ্ছে বিসি ডাইরেকশন বা বিসি সারফেস বা বিসি লাইন। এই বিসি লাইন বরাবর আমাদের ঘটবে টেনশন, আর এবি এবং সিডি এই দুইটা যে সারফেস বা লাইন, সেই দুইটা লাইন বরাবর ঘটবে শিয়ার। কেন? কারণ শিয়ারটা হচ্ছে আমাদের এই টেনশন ফোর্সের প্যারালাল ডাইরেকশন। সেম ঘটনাটাও হচ্ছে এই ক্ষেত্রে, বাট এই বি আর সি এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে বি ফিগারে আমরা দেখতেছি টেনশন এরিয়াটা আমাদের সি ফিগারের থেকে অনেক বেশি জায়গা জুড়ে আছে। দ্যাট মিনস টেনশন হচ্ছে লার্জার, শিয়ার হচ্ছে স্মলার। আর সি ফিগারে আমরা দেখতে পাচ্ছি যে টেনশন হচ্ছে আমার স্মলার আর শিয়ারটা হচ্ছে লার্জার এরিয়া জুড়ে আছে। তাহলে এই যে আমার অংশটুকু, এটার উপর বেস করে আলটিমেটলি আমাদেরকে যেটা বলা হচ্ছে যে নমিনাল স্ট্রেংথ যেটা আমরা ক্যালকুলেট করব, সেই নমিনাল স্ট্রেংথটা দুই ভাবে ঘটতে পারে। কিভাবে? আইদার শিয়ার ইল্ডিং টেনশন রাপচারের মাধ্যমে ঘটতে পারে, শিয়ার বরাবর ইল্ড করবে, টেনশন বরাবর রাপচার হবে, অথবা শিয়ার বরাবর ফ্র্যাকচার হবে এবং টেনশন বরাবর রাপচার হবে। এই দুইটা ভাবে আমাদের ব্লক শিয়ারে আমাদের কন্ট্রোলিং ফ্যাক্টর থাকতে পারে। এখন এটা আমরা কিভাবে বুঝবো যে কোন ক্ষেত্রে শিয়ার ইল্ডিং আর কোন ক্ষেত্রে শিয়ার ফ্র্যাকচার হচ্ছে? এটা বুঝার ওয়ে হচ্ছে গিয়ে আমাদেরকে দুইটা ভ্যালু কম্পেয়ার করতে হবে। কোন দুইটা ভ্যালু? 0.6 FY-AGV এই ভ্যালুটার সাথে 0.6 FU-ANV এই ভ্যালুটা আমাদেরকে কম্পেয়ার করতে হবে। যদি 0.6 FY-AGV, এটা কি আপনারা বুঝতে পারতেছেন নাকি আমি ওয়ার্ড ফাইলে লিখে দিতে হবে ফর্মুলাগুলো? স্যার লেখাটা একটু জুম করা যায়? জুম করব? আচ্ছা,
এখন বোঝা যাচ্ছে? জি স্যার। Okay. So 0.6 FYAGV যেটা, এই ভ্যালুটা যদি 0.6 FUANV থেকে যদি ছোট হয় তাহলে হবে আমাদের শিয়ার ইল্ডিং, আর যদি সমান বা বড় হয় তাহলে হবে শিয়ার ফ্র্যাকচার। যদি শিয়ার ইল্ডিং হয় তাহলে সেই ক্ষেত্রে নমিনাল স্ট্রেংথটা আমরা কিভাবে পাবো? নমিনাল স্ট্রেংথের ফর্মুলা হবে 0.6 FYAGV প্লাস FUUBSANT। এটা হবে নমিনাল স্ট্রেংথের ফর্মুলা যদি শিয়ার ইল্ডিং ঘটে। যদি শিয়ার ইল্ডিং না ঘটে, শিয়ার ফ্র্যাকচার ঘটে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে নমিনাল স্ট্রেংথটা পাবো সেটা পাবো আমরা 0.6 FUANV প্লাস FUUBSANT এই ফর্মুলা দিয়ে। ঠিক আছে, বুঝতে পারলাম? এখন জি স্যার। এই যে দুইটা ফর্মুলা, এই ফর্মুলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি অনেক নতুন নতুন নোটেশন আসছে। কিরকম? AGV, ANV, FU তো আমরা জানি, FU আর FY এই দুটো আমরা আগে থেকে জানি, ANT, তারপর UBS। এই নোটেশন গুলো কি ইন্ডিকেট করে সেটা যদি আমরা একটু খেয়াল করি। ফার্স্ট অফ অল AGV, এ যেটা বড় হাতে ক্যাপিটাল এ ডিনোটস ফর এরিয়া, জি ডিনোটস স্মল জি যেটা সাবস্ক্রিপ্ট হিসেবে আছে, জি ডিনোটস ফর গ্রস। ঠিক আছে, আর সাবস্ক্রিপ্টে যে ছোট ভিটা আছে স্মল ভি, ভি ডিনোটস ফর শিয়ার। দ্যাট মিনস এজিভি যেটা, সেটা দিয়ে আমরা ডিনোট করি গ্রস এরিয়া অ্যাক্টেড আপন বাই শিয়ার। তার মানে শিয়ারে আমার যে গ্রস এরিয়াটা থাকবে সেই গ্রস এরিয়াটা আমার যে ডিটারমাইন করতে হবে। শিয়ারের গ্রস এরিয়াটা তাহলে কোনটা? শিয়ারের গ্রস এরিয়াটা হবে এই যে আমাদের ফেইলুরটা ঘটলো, ফেইলুর বরাবর আমরা দুইটা শিয়ার প্লেন পেলাম, এই দুইটা শিয়ার প্লেন বরাবর আমার গ্রস এরিয়া কতটুকু সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা যদি একটা প্লেন বরাবর চিন্তা করি, যেমন এই এবি প্লেন বরাবর শিয়ার, এটা আমরা কিভাবে পাবো? আমাদের যদি এই এবি প্লেন বরাবর এই যে বি যে বোল্টটা আছে, এই বি বোল্টের সেন্টার থেকে যদি একদম এই এ বরাবর পুরো লেংথটুকু আমাদের দেয়া থাকে, তাহলে এই পুরো লেংথের সাথে আমি যদি এই প্লেটের থিকনেসটাকে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো কি? শিয়ার এরিয়া ফর গ্রস এরিয়া ফর শিয়ার ফর ওয়ান লাইন। তাহলে ওয়ান লাইন যদি পেয়ে যায় তাহলে এখানে যেহেতু দুইটা শিয়ার সারফেস বা দুইটা শিয়ার প্লেন, তাহলে দুই দিয়ে মাল্টিপ্লাই করলে আমি দুইটা শিয়ার প্লেন বরাবর গ্রস এরিয়াটা পাবো। বুঝতে পেলাম? নেক্সট আমাদের আসছে এএনটি। এএনটি দিয়ে বোঝানো হয় নেট এরিয়া অ্যাক্টেড আপন বাই টেনশন। তার মানে টেনশন বরাবর আমাদের নেট এরিয়াটা কতটুকু সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। সেটা আমরা কিভাবে পাবো? এই যে আমাদের টেনশন সারফেসটা আছে, এই টেনশন সারফেস বরাবর আমাদের যদি ডিস্টেন্সটুকু দেয়া থাকে, যেমন বি এবং সি এই দুইটা ব্লক বরাবর যদি আমার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দেয়া থাকে, তাহলে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বরাবর আমাদের যেই লাইনটুকু থাকবে সেখান থেকে এই বি ব্লকের হাফ অফ দ্য ডায়ামিটার আর সি ব্লকের হাফ অফ দ্য ডায়ামিটার সেটাকে যদি আমরা বাদ দেই, তাহলে যেই লেংথটুকু আমরা পাবো সেটা হবে কি? এই যে বি ব্লকের বোল্টের বাহির থেকে লাইন আবার সি ব্লকের বোল্টের বাহির পর্যন্ত এই এতটুকু যে লেংথ সেটা হচ্ছে আমাদের নেট এরিয়া। কেন? কারণ ওই যে বি ব্লক আর বি বোল্ট আর সি বোল্ট, এই দুইটা বোল্টের জন্য তো আমরা অলরেডি আগে থেকেই তো হোল কেটে ফেলছি।
তাহলে হোল যদি কেটে ফেলি তাহলে ওই জায়গায় তো আর কোনো আমাদের কোনো কিছু নাই। তাহলে যদি সেন্টার টু সেন্টার ডাইমেনশন আমাদেরকে দেয়া থাকে তাহলে সেই সেন্টার টু সেন্টার ডাইমেনশন থেকে বি বোল্টের হাফ অফ দ্য ডায়ামিটার আমরা বাদ দিব, আবার সি বোল্টের ক্ষেত্রে হাফ অফ দ্য ডায়ামিটার আমরা বাদ দিব। বাদ দিলে যেই লেংথটুকু আমরা পাবো সেটা হবে আমাদের নেট লেংথ। এই নেট লেংথের সাথে যদি আমি এই মেম্বারের থিকনেসটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি পাবো নেট এরিয়া। সেটা হবে আমাদের নেট এরিয়া ফর টেনশন, যেটা কিনা ANT। সিমিলার ওয়েতে ANV যেটা সেটা হচ্ছে নেট এরিয়া ফর শিয়ার। তাহলে নেট এরিয়া ফর শিয়ার কিভাবে পাবো? এই যে শিয়ার লাইনটা আমার যেটা ছিল সেই শিয়ার লাইন বরাবর আমাদের সেন্টার থেকে একদম লাস্ট পর্যন্ত যেই লেংথ, সেই লেংথ থেকে আমাদের এই একটা বোল্টের ডায়ামিটারের সমপরিমাণ লেংথ আমার বাদ যাবে। আর এই বি বোল্ট যেটা আছে সেই বি বোল্টের আমার হাফ অফ দ্য ডায়ামিটার যদি আমি বাদ দিই তাহলে এবি লাইন বরাবর আমি যে লেংথটুকু পাবো সেটা হবে আমাদের নেট লেংথ ইন শিয়ার ফর ওয়ান লাইন। তাহলে যদি ওয়ান লাইনের নেট লেংথ পেয়ে যাই তাহলে সেটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলে দুইটা লাইনের আমি নেট লেংথটা পাবো। দুইটা লাইনের নেট লেংথ যদি পেয়ে যাই তাহলে সেই লেংথের সাথে আমি যদি প্লেট থিকনেসকে মাল্টিপ্লাই করি তাহলে আমি নেট এরিয়াটা পাবো ফর শিয়ার, যেটা হচ্ছে ANV। বাদ বাকি যেই ভ্যালুগুলো FU সেটা আমরা জানি যে ম্যাটেরিয়ালের প্রপার্টি থেকে পাবো। যেমন A36 যদি আমরা স্টিল ইউজ করি তাহলে এক রকমের FY এবং FU আসবে, যদি A242 ইউজ করি তাহলে এক রকমের FY এবং FU পাবো। এরকম ভাবে যে ম্যাটেরিয়াল প্রপার্টি সেটা হচ্ছে কি FY এবং FU, যেখানে FYটা হচ্ছে ইল্ড স্ট্রেস আর FU হচ্ছে মিনিমাম টেনসাইল স্ট্রেস। আর ফাইনাল আরেকটা কম্পোনেন্ট ছিল আমাদের সেটা হচ্ছে UBS। ইউবিএসটা ইন্ডিকেট করে একটা ফিক্সড কনস্ট্যান্ট ভ্যালুকে, যেটা যদি আমার এই যে মেম্বারটা যদি ইউনিফর্ম টেনশনে থাকে তাহলে ইউবিএস এর ভ্যালু হবে 1, আর যদি মেম্বারটা নন ইউনিফর্ম টেনশনে থাকে তাহলে ইউবিএস এর ভ্যালু হবে 0.5। এখন কি বলতেছে আমাদেরকে যে এই যে দুইটা ইকুয়েশন আমরা দেখলাম, ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে শিয়ার ইল্ডিং টেনশন রাপচারের জন্য ইকুয়েশন নাম্বার 3.6.1, আর একটা হচ্ছে শিয়ার ফ্র্যাকচার এবং টেনশন রাপচারের জন্য যেটা কিনা হচ্ছে 3.6.2। তাহলে এখানে কি বলা হচ্ছে ইকুয়েশন 3.6.1 ইন্ডিকেটস ফ্র্যাকচার অন দ্য নেট টেনসাইল এরিয়া। নেট টেনসাইল এরিয়া বরাবর ফ্র্যাকচার হবে ফলোড বাই ইল্ডিং অ্যালং দ্য শিয়ার প্লেন। তাহলে শিয়ার বরাবর ইল্ডিং হবে আর বাদ বাকিটুকু টেনশন ফ্র্যাকচার ঘটবে টেনসাইল এরিয়া বরাবর। আর ইকুয়েশন 3.6.2 ইন্ডিকেট করে ফ্র্যাকচার অন দ্য নেট শিয়ার এরিয়া ফলোড বাই রাপচার অন দ্য নেট টেনসাইল এরিয়া। এই দুইটার মধ্যে যেটা সবচেয়ে কম ভ্যালু হবে সেটাই হবে আমাদের গভর্নিং মোড অফ ফেইলুর। অন দ্য আদার হ্যান্ড আমরা বলতে পারি যে সেটাই হবে আমাদের সেফ লোড ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য স্টিল সেকশন। যে সবচেয়ে কম নিতে পারবে তার মানে সেই সবার আগে হচ্ছে গিয়ে ফেল করবে, তাহলে যে ফেল করবে সবার আগে তাহলে সেটাই হবে আমাদের সেফ ডিজাইন লোড। এখন আমরা যদি দেখি যে কিভাবে এই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব ব্লক শিয়ারের ক্ষেত্রে, তাহলে আমাদেরকে একটা প্রবলেম যদি আমরা করি তাহলে এই জিনিসটা আমাদের আরো ক্লিয়ার হবে। এই প্রবলেমটা আমরা একটু সবাই তুলে নিই।
একটু প্রবলেমটা সবাই তুলবেন এবং ফিগারটা আপনারা ড্র করবেন, ঠিক আছে? Okay, sir. আপনারা তুলতে থাকেন, আমি একটু 2 মিনিটের জন্য আসছি। বাই দিস টাইম আমি আমার মাইক্রোফোনটা হয়েছে তুলো আপনাদের? কোশ্চেন তুলেছেন সবাই? Yes, sir. Yes, sir.
ওকে, তাহলে আমরা প্রবলেমটা শুরু করতে পারি। এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল আমাদেরকে ডিটারমাইন করা যে ব্লক শিয়ারের ফ্র্যাকচারের জন্য আমাদের ব্লকটুকু কোনটা হবে, যে কোন ব্লকটা আমার রয়ে যাবে। এখানে 3 রকমের ঘটনা ঘটতে পারে। এই যে প্রবলেমটা কিরকম, আমরা যদি এই ফিগারটার দিকে খেয়াল করি, একটা ঘটতে পারে যে সে জাস্ট এতটুকু অংশ ছিঁড়ে চলে আসবে, দ্যাট মিনস দুইটা আমার শিয়ার প্লেন আর একটা টেনশন প্লেন তৈরি হবে। একটা ঘটনা ঘটতে পারে এরকম যে একটা শিয়ার প্লেন একটা টেনশন প্লেন তৈরি হবে যেটা কিনা নিচের দিকে ছিঁড়বে। আরেকটা হতে পারে যে একটা শিয়ার প্লেন একটা টেনশন প্লেন থাকবে যেটা কিনা উপরের দিকে ছিঁড়বে। তার মানে আমরা যদি এখানে লাইন ড্র করি, একটা হতে পারে যে মেম্বারটা আমার এরকম ভাবে ছিঁড়বে, এই এতটুকু অংশ ছিঁড়ে একদিকে চলে যাবে, বাদ বাকি মেম্বারটুকু অন্যদিকে চলে যাবে। মানে এতটুকু বেসিক্যালি এই নীল লাইনের মধ্যে যতটুকু অংশ, এটা বেসিক্যালি এই গাছের প্লেটটার সাথে থেকে যাবে, বাদ বাকি অংশটুকু মেম্বারটা ছিঁড়ে চলে আসবে। এটা হতে পারে এক। সেকেন্ড যে বিষয় ঘটতে পারে যে না, আমার এই এতটুকু এভাবে ছিঁড়তে পারে, যে এই এতটুকু পরিমাণ অংশ আমার গাছের প্লেটের সাথে থেকে যাবে, বাদ বাকি অংশটুকু আমার ছিঁড়ে চলে আসবে। অথবা থার্ড ঘটতে পারে যে না, উপরের দিকে না, আমার বেসিক্যালি নিচের দিকে এই ঘটনাটা ঘটবে, দ্যাট মিনস নিচের এতটুকু অংশ নিচে আমার রয়ে যাবে এই গাছের প্লেটের সাথে, বাদ বাকি অংশটুকু ছিঁড়ে চলে আসবে। এখন এই সেকেন্ড এবং থার্ড যে অপশনটার কথা বললাম, এই দুইটা কি বেসিক্যালি সেম না? যদি নিচের অংশটুকু রয়ে যায় বা উপরের অংশটুকু যদি রয়ে যায়, এই দুইটার যেটাই থাকুক না কেন, দুইটাই কি আলটিমেটলি আইডেন্টিক্যাল না? কারণ উপরের দিকেও যদি রয়ে যায় সেখানেও 2 ইঞ্চি রয়ে যাবে, নিচের দিকেও যদি রয়ে যায় সেখানেও কি 2 ইঞ্চি পরিমাণ অংশ রয়ে যাবে। যদি এই উপরের 2 ইঞ্চি গ্যাপ আর নিচের 2 ইঞ্চি গ্যাপ দুইটা যদি একই সমান না হয়, যদি ভিন্ন হতো, একটা 1 ইঞ্চি একটা 2 ইঞ্চি, বা একটা 2 ইঞ্চি আর একটা 2.5 ইঞ্চি, যদি ডিফারেন্ট লেংথ ভ্যালু হইতো, তাহলে আবার তখন আইডেন্টিক্যাল হতো না, তখন ক্যালকুলেশন চেঞ্জ হইতো। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই কোন প্লেনে আমাদের ব্লক শেয়ারটা করবে সেটা বের করতে হবে। সেটা আমরা কিভাবে বের করব? সেটা বের করার একটাই মাত্র ওয়ে হচ্ছে যে এই ক্ষেত্রে যেহেতু ফিক্সড আমাদেরকে কিছু বলা নাই, সেই ক্ষেত্রে আমাদেরকে কনসিডার করতে হবে দুইটা ফেইলিউর মোড। দ্যাট মিনস আইদার আমাদের এভাবে এসে এভাবে ছিঁড়ে যাবে, অর এভাবে এসে এভাবে ছিঁড়ে যাবে, দুইটা যে কোনো একটা হবে, কারণ দুইটা যেহেতু আইডেন্টিক্যাল। অপর একটা ঘটনা ঘটতে পারে যে এই বরাবর এসে এখানে এসে এতটুকু পরিমাণ ছিঁড়ে যাবে। বুঝতে পারলাম? না স্যার। স্যার মানে প্লেটটা স্যার মানে ছিঁড়ে যাবে বলতে স্যার, যখন স্যার গাছের প্লেটের সাথে স্যার কিছু রয়ে যাবে না স্যার? সো একটা ঘটনা ঘটতে পারে যে আমার এই বরাবর অংশটুকু
এই যে বাউন্ডেড এরিয়া, রেড বাউন্ডেড এরিয়া, ঠিক আছে, এই রেড বাউন্ডেড এরিয়াটুকু আমার গাছের প্লেটের সাথে থেকে যাবে, আর বাদ বাকি অংশটুকু আমার ছিঁড়ে বাহিরের দিকে চলে যাবে, যেটা আমরা স্যার দেখতে পাচ্ছি এই ফিগারে। স্যার দেখা যাচ্ছে না স্যার পয়েন্টার। এখন দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। একটা ঘটনা ঘটতে পারে যে এরকম ভাবে আমাদের এই যে রেড বাউন্ডেড যেই অংশটুকু, এরিয়াটুকু, এই বরাবর আমার প্লেটটা ছিঁড়ে যাবে, ছিঁড়ে গিয়ে আমার রেড বাউন্ডেড যেই এরিয়াটুকু, হ্যাচিং করা যে এরিয়াটুকু, এই এতটুকু বোল্ট এরিয়ার অংশটুকু আমার গাছের প্লেটের সাথে থেকে যাবে, বাদ বাকি যে মেম্বারটুকু ছিঁড়ে বাইরের দিকে বের হয়ে আসবে, যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে ব্লক শিয়ার পাথ নাম্বার 1। এরকম একটা ঘটনা করতে পারে। সেকেন্ড যে ঘটনাটা করতে পারে সেটা হচ্ছে যে আমার প্লেটটা ছিঁড়বে, সেটা এইভাবে ছিঁড়বে। এই যে রেড বাউন্ডেড এরিয়াটুকু, এই এরিয়াটুকু আমার পুরোটা রয়ে যাবে গাছের প্লেটের সাথে, বাদ বাকি অংশটুকু আমার ছিঁড়ে বাহিরের দিকে চলে যাবে। অথবা যেটা ঘটতে পারে যে নিচের অংশটুকু রয়ে যাবে না, বেসিক্যালি এরকম উপরের অংশটুকু রয়ে যাবে। তাহলে এই রেড বাউন্ডেড যে অংশটুকু আছে, এই অংশটুকু আমার মেম্বারের সাথে থেকে যাবে, আর বাকি যেই অংশটুকু সেটা ছিঁড়ে চলে আসবে। এখন এটা হবে নাকি এটা হবে, এই দুইটার মধ্যে আমরা ইজিলি বলতে পারি যে দুইটা যেটাই হোক একই ঘটনা। কেন? কারণ নিচের দিকের ডাইমেনশন 2 ইঞ্চি, উপরের দিকের ডাইমেনশন 2 ইঞ্চি। এই যে ফিগারটা যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে উপরের লেয়ারের যে ব্লক, সেই ব্লক থেকে উপরের সারফেস পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 2 ইঞ্চ, আবার নিচের লাইনে যে ব্লক, সেই ব্লক থেকে নিচের সারফেস পর্যন্ত ডিসটেন্সটুকুও হচ্ছে 2 ইঞ্চ। বাদ বাকি মাঝখানের যে ডিসটেন্স সেগুলো সেম 2.25 ইঞ্চ। তাহলে এই সেকেন্ড আর থার্ড এই দুইটা ফেইলুর মুডের মধ্যে যেটাই ঘটুক না কেন, দুইটাতে একই রেজাল্ট আমরা পাবো ক্যালকুলেশন করলে, তাই না? এটা তো বুঝতে পারছি। জি স্যার। সাকিব এবার বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে বেসিক্যালি আমরা এই তিনটা ফেইলুর মুডের মধ্যে এটা আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে যে এইটা ঘটবে নাকি এই দুইটার মধ্যে যে কোনো একটা ঘটবে। তার মানে এটা এবং এটা, অথবা এটা আর এটা, এরকম দুইটা ফেইলুর মুড নিয়ে আমাদেরকে অ্যানালাইসিস করে দেখতে হবে যে কোনটা ঘটবে, এবং সেটা আমরা কিভাবে বের করতে পারবো, যেটাতে সবচেয়ে কম সেটাই আমাদের গভর্ন করবে। এখন ফর্মুলাগুলোর দিকে যদি আমরা একটু খেয়াল করি, ফর্মুলাগুলো কোথায়? এই যে ফর্মুলাগুলোর দিকে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে আমরা কি দেখতে পাই,
এই যে আমাদের ফর্মুলাগুলো, এই ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই যে গ্রস এরিয়া ফর শিয়ার বা নেট এরিয়া ফর শিয়ার বা নেট এরিয়া ফর টেনশন, এই ভ্যালুগুলো যত বেশি বাড়বে তত আমার কি হবে, এই টেনসাইল স্ট্রেংথ বা নমিনাল স্ট্রেংথ কি তত বাড়বে না? জি স্যার। এরিয়া যত বাড়বে তত আমার কি হবে, স্ট্রেংথ কি তত বাড়বে। এরিয়া যত কমবে তত স্ট্রেংথ কমবে। আর আমরা সবসময় একটা কথা বলতেছি যে সেফ ডিজাইন লোড সেটাই হবে যেটা কিনা সবচেয়ে কম পাবো আমি। তাহলে যেই বরাবর গেলে আমার এরিয়া বেশি লাগে ছিঁড়তে, মেম্বার কি সেই বরাবর ছিঁড়বে, নাকি হচ্ছে কি যেই বরাবর গেলে এরিয়া কম লাগে ছিঁড়তে সেই বরাবর ছিঁড়বে? তো যে জায়গায় এরিয়া কম লাগে স্যার। কম লাগে, ভেরি গুড। কারণ কম লাগলে আমার নমিনাল স্ট্রেংথ তো আমার কম লাগবে, মানে কম লোডেই আমার ছিঁড়ে যাবে, তাহলে বেসিক্যালি মেম্বার ফেল করবে। এখন আমরা যদি এই ফিগারটার দিকে খেয়াল করি তাহলে দেখেন এই যে প্রথম যেই পার্টটা, এইখানে আমাদের দুইটা হচ্ছে শিয়ার এরিয়া আর এক, মানে দুইটা হচ্ছে শিয়ার সারফেস আর একটা হচ্ছে টেনশন সারফেস, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই ফিগারের দিকে যদি এবার লক্ষ্য করি তাহলে কি দেখতে পাই? আমরা দেখতে পাই একটা হচ্ছে টেনশন সারফেস আর একটা হচ্ছে শিয়ার সারফেস। তাহলে এইটার সাথে এইটার কম্প্যারিজন কি হচ্ছে? কম্প্যারিজন হচ্ছে আমি এখানে একটা শিয়ার সারফেস পাচ্ছি, এখানে দুইটা শিয়ার সারফেস পাচ্ছি। তাহলে দুইটা শিয়ার সারফেসে স্বাভাবিকভাবেই আমার কি হচ্ছে, এরিয়া দুই গুণ হয়ে গেল না শিয়ার সারফেস এরিয়া? জি স্যার। আর টেনশনের ক্ষেত্রে যদি দেখি তাহলে এখানে টেনশন সারফেস এরিয়া যতটুকু হবে এখানে তার থেকে অল্প একটু বেশি বাড়বে। কেন? কারণ এখানে টেনশন বরাবর আমার যে লাইন, সেই লাইন লেংথটুকু হচ্ছে কত, 224, সরি 2.25 আর 2.25। আমরা যদি এখান থেকে দেখি এই যে 2.25 2.25, দ্যাট মিনস 4.5। যদি এই প্রথম লেংথটা দেখি টেনশন লেংথ, আর এখানে যদি দেখি তাহলে এই 4.5 সাথে আরো 2 যোগ হচ্ছে, দ্যাট মিনস 6.5 ইঞ্চি লেংথ। তাহলে এখানকার থেকে এই ফিগার থেকে এই ফিগারে টেনশনের লেংথটা কিছুটা বাড়তেছে, অল্প একটু বাড়তেছে, ওয়ারএজ এইখান থেকে এইখানে শিয়ারের পরিমাণ, শিয়ার এরিয়ার পরিমাণ অর্ধেক কিন্তু কমে যাচ্ছে। এখন দুইটার মধ্যে সবচেয়ে কম আসতে পারে কোনটাতে, মানে কোনটা সবচেয়ে কম পরিমাণ আমার লোড ক্যারি করবে, কিভাবে বুঝবো? বলতে পারবেন তো যেটাতে এরিয়া কম হবে স্যার। কোনটা, 1 নাম্বার না 2 নাম্বার? স্যার 2 নাম্বার। নাম্বার স্যার। 1 নাম্বার এরিয়া কম হবে? স্যার 2 নাম্বার, স্যার 2 নাম্বার হবে। নাম্বারে কম হবে স্যার। 2 নাম্বারে কম হওয়ার কথা না, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি শিয়ার লেংথ মাত্র একটা পাচ্ছে, তাহলে শিয়ার এরিয়াও হবে একটা। ওয়ারেজ এখানে গেলে শিয়ারের এরিয়া দুইটা হচ্ছে, এবং শিয়ার এরিয়াটাও কতটুকু খেয়াল করে দেখেন। শিয়ার বরাবর আমাদের লেংথটা যদি আমরা দেখি, শিয়ার বরাবর লেংথ হচ্ছে 2.5 2.25 2, তাহলে টোটাল যোগ করলে আমরা পাচ্ছি 6.75 ইঞ্চ। তাহলে শিয়ার লেংথ 6.75 ইঞ্চ বাড়তেছে। আর এইখানে যদি যাই 2 নম্বরে, টেনশন লেংথ কতটুকু বাড়তেছে? টেনশন লেংথ বাড়তেছে মাত্র 2 ইঞ্চি, ওয়ারেজ শিয়ার লেংথ বাড়তেছে 6.75 ইঞ্চি। তাহলে কোনটাতে বেশি বাড়লো? শিয়ারে বাড়লো বেশি, এবং সেটা কোন ক্ষেত্রে? এই যে 1 নাম্বার ফিগারের ক্ষেত্রে। তাহলে আমরা ক্যালকুলেশন করেও দেখতে যেটা পাই যে শিয়ারে আমার এই ফিগার 1-এই আমার লেংথ বেশি, অ্যাজ এ রেজাল্ট এরিয়াও বেশি, অ্যাজ এ রেজাল্ট টেনসাইল স্ট্রেংথও আমার এটাতে বেশি আসবে। তার মানে এটাতে আমার স্ট্রেংথ কম নিবে, কারণ এটাতে যেহেতু এরিয়া কম
এরিয়া কম হওয়ার কারণে এইটার টেনসাইল স্ট্রেংথ নেওয়ার ক্যাপাবিলিটিও কম হবে, তার মানে অল্প কি বলে স্ট্রেংথেই এটা ফেল করবে আগে। তাহলে সেফ ডিজাইন লোড হবে কোনটা? এটা বুঝা গেছে বিষয়টা? জি স্যার। জি স্যার। বাকিটা কি বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমি একটা জিনিসকে একটু ক্রপ করে আমরা নেই প্রথমত। স্যার এটা আমরা ড্র করব? অবশ্যই, ড্র না করলে তো আপনি জিনিসটা বুঝিয়ে বলতে পারবেন না। এই যে আমি সলিউশন করতেছি, আপনারা আমার সাথে সাথে এখন লিখবেন, করবেন। এই জন্য তো এতক্ষণ প্রথমে বুঝিয়ে দিলাম, এখন আপনারা সলিউশন করেন।
আমার সাথে সাথে এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে 0.6 FYAGV আর 0.6 FUANV এটা বের করা। ওকে, সো ফিগার 2 তে যদি আমরা যাই, প্রথমত আমরা বের করি AGV। for A NV সো AGV কত হবে কিভাবে আমরা বলতে পারি? সাকিব বলেন দেখি, AGV কত হবে, কি লিখবো ফর্মুলা? AGV কি জিনিস মনে আছে তো? গ্রস এরিয়া ফর শিয়ার। জি স্যার। শিয়ারের গ্রস এরিয়াটা কত হবে? 2.5 plus 2.5 plus 2. দ্যাট মিন্স টোটাল লেংথ হচ্ছে আমাদের 6.5 ইঞ্চ। 6.5 তারপর কি হবে? 6.5 তারপর 6.75 into 6.75 নাকি 6.5? 2.25 2.252 তাহলে কত? 6.5 তাই না? তাহলে 6.75 হবে না স্যার? আপনার এই যে লেংথটুকু, এই লেংথটুকু কত? 2.25 2.252
জি স্যার, এটা তো স্যার 6.5 স্যার, কিন্তু স্যার হ্যাঁ। নিচেরটা স্যার, স্যার এর নিচেরটা তো 2.5 প্লাস 2.5 না স্যার, 2.25 স্যার। হ্যাঁ, সেটা তো টেনশন, আমরা তো শিয়ার এখনো শেষ করিনি। শিয়ারে কি হবে? 6.5 এর সাথে কি মাল্টিপ্লাই হবে? 0.5, সেটা বলতে হবে না? জি স্যার, 0.5 0.5, তাহলে সেটা কত আসে আমাদের? 3.25 3.25 স্কয়ার ইঞ্চ। এখন এএনভি যেটা নেট এরিয়া ফর শিয়ার, শিয়ারের নেট এরিয়া কত হবে? একটা জিনিস একটু চেক করে নেই, আমি ঠিক বললাম তো, দেখি। As far as I am sure I'm right. Let me have a second check again. হচ্ছে শেয়ার, শেয়ার চাই বরাবর 7.5, 7.5 thickness, thickness is 1/4 is 0.25 is 1.875 1.875 হ্যাঁ ঠিকই আছে আমার সব। ওকে, সো নেট এরিয়া ইন শিয়ার এটা কত হবে? জামি বলতে পারবেন? স্যার 6.75 হবে নাকি 6.5? 6.75 কেন হবে? 6.75 যেটা নিচেরটা সেটা তো টেনশন, এএনভি তো টেনশনের জন্য না। এএনভি কিসের জন্য? শেয়ারের জন্য। শিয়ারের জন্য। শিয়ারের নেট এরিয়া আমরা বের করব। আমাদের যখন টেনশন নিব তখন হচ্ছে কি নিচের 2.5 2.252 নিব। এখন তো আমরা শিয়ারের নেট এরিয়া বের করতেছি, তাহলে শিয়ারের নেট এরিয়া বের করার সময় আমাকে কি করতে হবে? গ্রস যেই লাইন লেংথ ছিল সেখান থেকে আমাকে যেই বোল্ট ডায়ামিটার, সেই বোল্ট ডায়ামিটার গুলো বাদ দিতে হবে না? জি স্যার। 6.5 যেটা আমাদের ছিল সেটা ছিল আমাদের গ্রস লেংথ। সেই গ্রস লেংথ থেকে আমাকে বোল্ট ডায়ামিটার যদি আমি বাদ দেই তাহলে আমি পাবো নেট লেংথ। সেই নেট লেংথটা কিভাবে পাবো? 6.5 মাইনাস, এখানে একটা ডায়া ফুল ক্রস করবে, সেকেন্ড ডায়া ফুল ক্রস করবে, থার্ড ডায়ার কি অর্ধেক ক্রস করবে, হাফ অফ দ্য লেংথ। তাহলে কত? 2.5 ইন্টু ডায়ামিটার কত? 3/4 ইঞ্চ স্ট্যান্ডার্ড হোল। তাহলে আমার যেই ডায়া সেগুলো হচ্ছে 3/4 ইঞ্চ, তাহলে 3/4। আর যেহেতু স্ট্যান্ডার্ড হোল বলা আছে তাহলে এটার সাথে কি আরো 1/8 বাদ যাবে। তাহলে টোটাল লেংথ থেকে আমার এতটুকু পরিমাণ লেংথ কি বাদ যাবে? বুঝে গেছে?
এর সাথে আমি মাল্টিপ্লাই করব মেম্বার থিকনেস which is 0.5। দেখেন বুঝতে পারছেন? সিক্স 6.5 ছিল আমাদের শিয়ারের গ্রস লেংথ। তাহলে গ্রস লেংথ থেকে আমি কি করলাম, শিয়ার বরাবর আমার কি হচ্ছে, এই যে ফিগার 2, কারণ আমরা বলছি কি ফিগার 2 গভর্ন করবে, তাহলে ফিগার 2 তে এটা তো ছিল আমাদের শিয়ার লাইন। ও না সরি, আমাদের 10 ও না ঠিকই আছে সাকিব, আপনি ঠিক বলছিলেন, আমি ভুল দেখতেছিলাম। টেনশন লাইনের প্যারালাল ডাইরেকশন হচ্ছে শিয়ার লাইন, দ্যাট মিন্স 2.25, 2.5 এবং 2 ইঞ্চ, দ্যাট মিন্স 3 দুগুণা 6, 6.75 ইঞ্চ। ঠিকই আছে, আপনারটাই ঠিক বলছিলেন, আমি ভুল দেখতেছিলাম, সরি। 6.75 ইন্টু 0.5 করলে কত আসে? 3.375। শিয়ারটা হচ্ছে এই যে এটা হরাইজন্টাল লাইনটা, ঠিক আছে? তাহলে এই হরাইজন্টাল sir. লাইন বরাবর যে লেংথ, সেটাই তো আমাদের হচ্ছে কি শিয়ার লাইন। সো শিয়ার লাইনের লেংথের সাথে আমি যদি থিকনেস মাল্টিপ্লাই করি, তাহলে আমি পাচ্ছি গ্রস শিয়ার এরিয়া হুইচ ইজ 3.375 স্কয়ার ইঞ্চ। এখন আমাদেরকে বের করতে হবে ANV, দ্যাট মিন্স নেট এরিয়া ফর শিয়ার। তাহলে নেট এরিয়া ফর শিয়ারের জন্য প্রথমত আমরা নেট লেংথ ফর শিয়ার যেটা পেলাম 6.75, সেখান থেকে আমি কি করতেছি, এই একটা বোল্ট ডায়া, এই সেকেন্ড বোল্ট ডায়া আর এই বোল্ট ডায়ার অর্ধেক, তার মানে কি 2.5 টাইমস বোল্ট ডায়াটা বাদ যাবে। তাহলে 2.5 টাইমস হচ্ছে বোল্টেড ডায়া, এবং বোল্টেড ডায়া কত সেটা আমাদেরকে বলা ছিল 3/4 ইঞ্চ স্ট্যান্ডার্ড হোল। তাহলে স্ট্যান্ডার্ড হোল যদি হয়, তাহলে সেটার সাথে আরো কি বোল্ট ডায়ার সাথে আরো 1/8 যোগ হচ্ছে। তাহলে 2.5 টাইমস ইনটু বোল্ট ডায়া হচ্ছে 3/4 প্লাস 1/8, এতটুকু পরিমাণ আমার বাদ যাচ্ছে নেট লেংথ থেকে। গ্রস লেংথ থেকে এতটুকু বাদ যাবে, বাদ গেলে আমরা কি পাবো, নেট লেংথ পাবো। এই লেংথের সাথে এখন যদি আমি 0.5 মাল্টিপ্লাই করি, তাহলে আমি কি পাবো, নেট এরিয়া ফর শিয়ার। বুঝতে পারলাম সবাই? Yes, sir. সাকিব ঠিক আছে, বুঝতে পারছি? স্যার শেষে 0.5 টা স্যার কি জন্য স্যার? শেষের 0.5 টা হচ্ছে মেম্বার থিকনেস। মেম্বার থিকনেস মাল্টিপ্লাই না করলে তো আমি তো এরিয়া তো পাবো না। তাহলে কত হলো আমাদের এরিয়া, কত আসে? স্যার 2.28। 2.28 স্কয়ার ইঞ্চ। এখন আমরা এই যে দুইটা ফ্যাক্টর ছিল 0.6 FYAGV আর 0.6 FUANV, এই দুইটা ফ্যাক্টরের ভ্যালু বের করি। নাও (0.6 into FY), আমাদের কি স্টিল কি দেয়া ছিল 572 গ্রেড 60 স্টিল। তাহলে আমরা এখন ওই যে টেবিলটা, সেই টেবিলটাতে যদি যাই, টেবিলটা সম্ভবত ছিল 51 পেজ, শেষ হবে চ্যাপ্টার 2 টেবিল 2.1, এই যে। সো টেবিল 2.1.1 পেজ নাম্বার 54,
স্টিল হচ্ছে A572 গ্রেড 60 স্টিল, A572 গ্রেড 60 স্টিল। তাহলে এটার জন্য আমাদের ফার্স্ট হচ্ছে FY, তারপর FU। A572 গ্রেড 60, FY হচ্ছে 60, FU হচ্ছে 75। এগুলো হচ্ছে KSI ভ্যালুতে। তাহলে আমরা যদি এখানে আসি, FY হচ্ছে 60 ইন্টু AGV হচ্ছে 3.375, তাহলে কত পাই আমরা? 121.5। এটা ইউনিট কি হবে? প্রিন্স, ইউনিট কি হবে বলেন? আজিজ বলতে পারবেন ইউনিট কি লিখবো? অমিত, আপনার কেউ কোনো কথা বলতেছেন না, বুঝতেছেন না, কি ক্লাসে আছেন নাকি ক্লাসে নাই? স্যার এখানে নিউটন মিটার স্কোয়ার হবে? পারলে তো বলবেন, না পারলে তো বলবেন যে স্যার সরি পারবো না। কেউ কিছুই বলতেছে না, একদম চুপ করে থাকলে তো আমি তো কিছু বুঝতেছি না যে ক্লাসে কেউ আছে নাকি নাই, কিছুই বুঝতেছি না। একজন একজন করে নাম ডাকতেছি, কেউ নাই, তার মানে কি নাই? তাহলে আমি অ্যাবসেন্ট দিয়ে দেই সবাইকে। নেক্সট টাইম থেকে যেটা করব, ক্লাসে যখন যাকে জিজ্ঞেস করবো সে যদি রেসপন্স না দেয় তাহলে ধরে নেবো আমি সে অ্যাবসেন্ট, তাকে আমি আর অ্যাটেন্ডেন্স দিব না, অ্যাবসেন্ট রাখবো। এখানে সিম্পল একটা জিনিস যদি আমরা খেয়াল করি, ইউনিট বের করা খুবই সিম্পল। আমি কোনটার সাথে কোনটার কি ইউনিট, সেটার সাথে কি মাল্টিপ্লাই করতেছি। FY যেটা আমরা বের করলাম, FY হচ্ছে KSI ইউনিটে আছে, দ্যাট মিন্স কিপ পার স্কোয়ার ইঞ্চ। আর এরিয়া যেটা নিচ্ছে সেটা হচ্ছে স্কোয়ার ইঞ্চ। তাহলে কিপ পার স্কোয়ার ইঞ্চ আর স্কোয়ার ইঞ্চ মাল্টিপ্লাই করলে থাকে কি কিপ। ইয়েস স্যার। সিমিলার ভাবে পরের ফ্যাক্টরটার ভ্যালু যদি আমরা বের করি, FU আমরা দেখলাম 75, আরেকবার একটু শিওর হয়ে নেই। A572 গ্রেড 60 75, 75 into 2.28, এটা কত আসে? স্যার 102.6 2.6 কিপস। আমরা দেখতে পাচ্ছি 0.6 FUANV is less than 0.6 FYAGV। এখন আমাদেরকে যেই কন্ডিশনটা বলা ছিল, এই কন্ডিশনে কি বলছে যে যদি 0.6 FYAGV এটা যদি 0.6 FUANV থেকে বড় হয় তাহলে শিয়ার ফ্র্যাকচার এবং টেনশন র্যাপচার ঘটবে। তাহলে আমরা দেখি 0.6 FYAGV যেটা আমাদের ছিল, এই যে 0.6 FYAGV, এটা কি বড় আসছে? যেহেতু এটা বড় আসছে তাহলে আমরা বলতে পারি কি হবে, শিয়ার ফ্র্যাকচার টেনশন রাপচার ঘটবে। তাহলে আমরা লিখি we can see that is better is greater than 0.6 F greater than this one। যদি এটা থেকে this one হয়, so
shear fracture tension rupture governs. So here shear fracture tension rupture governs. So nominal strength, তাহলে nominal strength যেটা আমরা পাবো nominal strength এর ফর্মুলা হবে কি shear fracture tension rupture জন্য 0.6 FU ANV plus FU UBS ANT আমরা আস্তে আস্তে একটু করে লিখি 0.6 FU ANV 0.6 FU ANV এটাকে একটু ব্র্যাকেট দিয়ে রাখি পাস দিয়ে FU UBS ANT এখানে 0.6 FU ANV সেটা অলরেডি আমরা বের করে ফেলছি 0.6 FU ANV ভ্যালু হচ্ছে 102.6 কিপ তাহলে সেটা ডাইরেক্টলি আমরা লিখতে পারি 102.6 প্লাস এখানে ব্র্যাকেট দিয়ে আমাদেরকে লিখতে হবে তাহলে FU এর ভ্যালু হচ্ছে 75 ইনটু UBS এর জন্য ইকুয়েশনে কি হবে বলেন তো UBS এর ভ্যালু কি হবে কোশ্চেন দেখে স্যার 1 কেন 1 স্যার এই যে আন্ডার ইউনিফর্ম টেনশন এই জন্য গুড বলা আছে ইউনিফর্ম টেনশন এবং আমরা জানি ইউনিফর্ম টেনশন যদি হয় তাহলে ইউবিএস এর ভ্যালু হবে 1 যদি নন ইউনিফর্ম টেনশন হয় তখন সেটা হবে 0.5 আর এএনপি তার মানে কি নেট এরিয়া ইন টেনশন এখন এই যে টেনশন লাইন হচ্ছে এই যে এটা পারপেন্ডিকুলার যে লাইনটা এই লাইনের লেংথ হচ্ছে 2.25 প্লাস 2.25 প্লাস 2 ঠিক আছে তাহলে এএনপি যদি হিসাব করতে চাই আমরা তাহলে এখানে আমাদেরকে আবার হিসাব করতে হবে আচ্ছা এটা আমরা এখান থেকেই মনে হয় করে ফেলি আমি তাহলে এখানে বেটার হবে আগে থেকে হিসাব করে রাখি তাহলে এখানে গেলে ঝামেলা কম সো এএনপি এর জন্য এখানে লেংথ হচ্ছে 3 × 6 6.5 সো 6.5 মাইনাস এই ক্ষেত্রেও কিন্তু 2.5 ডায়ামিটার বাদ যাবে আমাদের তাহলে এখানে আসছে 2.5 ইনটু bolt diameter হচ্ছে 3/4 plus 1/8 for a standard bolt into bed thickness 0.5 এখানে কত আসবে So 2.16 স্কয়ার এনপিটা কিসের জন্য স্যার এএনপি লাগবে এই যে এখানে ফর্মুলাতে FU UBS ANT নমিনাল স্ট্রেংথ বের করার জন্য এই ANT তো আমরা আগের বার বের করি নাই তাহলে এখানে ANT এর ক্ষেত্রে 2.16 যদি বসাই তাহলে এখন আমরা ক্যালকুলেট করলে টোটালটা কত পাচ্ছি দেখি
স্যার 264.6 264.6 এত কিপস হচ্ছে আমাদের নমিনাল স্ট্রেংথ। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদেরকে বলেছিল কি যে ডিটারমাইন দ্য নমিনাল স্ট্রেংথ ফর ব্লক শিয়ার ফ্র্যাকচার। তাহলে আমরা ব্লক শিয়ার ফ্র্যাকচারের জন্য পেলাম যে নমিনাল স্ট্রেংথ হচ্ছে 264.6 কিপ। 264.6 কিপের থেকে যদি বেশি যদি যায় তাহলেই সে ব্লক শিয়ারে ফ্র্যাকচার করে যাবে। বুঝতে পারলাম সবাই? Yes, sir. আপনাদের জন্য ছোট্ট একটা টাস্ক থাকবে, সেটা হচ্ছে আমরা তো এখানে মুখে মুখেই বলে দিলাম যে ফিগার 2 গভর্ন করবে, ফিগার 1 গভর্ন করবে না। আপনাদের কাজ হচ্ছে ফিগার 1 এর জন্য আপনারা বের করে দেখবেন যে নমিনাল স্ট্রেংথ কত আসে, বের করে নেক্সট ক্লাসে আমাকে রিপোর্ট করবেন যে ফিগার 1 এর ক্ষেত্রে যদি হইতো তাহলে আমার নমিনাল স্ট্রেংথ কত পেতাম আমরা। বুঝতে পারছি? ইয়েস স্যার। তাহলে ফিগার 1 এর জন্য আমার যেই এজিভি, এএনভি, এএনটি এগুলো ফার্স্টে ক্যালকুলেট করবেন। ক্যালকুলেট করার পর তারপর চেক করে দেখবেন যে 0.6 FY এজিভি বড় হয় নাকি 0.6 FU এএনভি এটা বড় হয়। এবং স্যার ফিগার ফাইনালি 1 এর জন্য কি স্যার এ এন্ড বি বের করে স্যার 2 দিয়ে গুণ করে দেব স্যার? এএনভি, হ্যাঁ, ফিগার 1 এর জন্য এএনভি যেটা বের করবেন সেটা মানে এখানে যেটা দেয়া আছে সেটাই বেসিক্যালি 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এএনটিটা কিন্তু চেঞ্জ আছে। চেঞ্জ আছে না এএনটিতে? জি স্যার, চেঞ্জ আছে এখানে। জি স্যার। তাহলে এএনটিটা জাস্ট চেঞ্জ করতে হবে, নতুন করে ক্যালকুলেট করবেন, ক্যালকুলেট করে বের করবেন, দেন এই দুইটা ভ্যালুর মধ্যে কম্প্যারিজন করবেন যে কোনটা বড় বা ছোট। যেটা বড় বা ছোট হয় সেই অনুযায়ী দেখবেন যে কি হচ্ছে, শিয়ার ফ্র্যাকচার টেনশন রাপচার ঘটে নাকি শিয়ার ইল্ডিং টেনশন ফ্র্যাকচার ঘটে। সেই অনুযায়ী আমার ফর্মুলাটা ইউজ করবেন, করে নমিনাল স্ট্রেংথ বের করবেন, বের করে দেখবেন যে আদৌ কি ওইটা ছোট আসতেছে কিনা, এবং দেখে যদি ছোট থাকে তাহলে তো হলো, যদি ছোট না থাকে কেন ছোট হইল না, কোন ফ্যাক্টরটার কারণে এই ভ্যালুটার থেকে ওইটা ছোট হয়ে গেল সেটা আমাকে বুঝায় বলবেন। এটা হবে আপনাদের টাস্ক। ওকে ওকে স্যার। অলরাইট দেন, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাস সম্পর্কিত আপনাদের কারো কোনো কোয়েশ্চেন?